মনে করুন আপনি যদি এক রাত জেগে থাকতে পারেন তাহলে আপনাকে 1,00,000 টাকা দেয়া হবে। 2 রাত জেগে থাকলে 2 লাখ টাকা দেয়া হবে। তবে শর্ত হলো আপনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারবেন না। যদি আপনি ভুলেও একটু ঘুমিয়ে যান তাহলে 1 টাকাও পাবেন না, আর সেই সাথে আপনার জীবনও চলে যেতে পারে। তবে আপনি এভাবে একটানা না ঘুমিয়ে কতদিন জেগে থাকতে পারবেন? এমনই 4 জন মেডিকেল স্টুডেন্ট এভাবে না ঘুমিয়ে টাকা ইনকামের লোভ সামলাতে পারে না। তারা সারা রাত জেগে এভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে থাকে। তবে এই লোভের কারণে তারা একটানা 5 রাত না ঘুমালে 15 লাখ টাকা জিতবে এমন একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়। তারা কি আসলেই একটানা 5 রাত না ঘুমিয়ে থাকতে পেরেছিল? সেটা জানতে হলে অবশ্যই গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন দেখে আসি তাদের সেই না ঘুমানোর ভয়াবহ এক যাত্রা। গল্পটা শুরু হয়েছিল একটা মেডিকেল কলেজ থেকে। সেই কলেজের একজন প্রফেসর সমস্ত স্টুডেন্টদেরকে ইনসোমিনিয়ার উপর ক্লাস নিচ্ছিল। আসলে আমাদের স্বাভাবিক মানুষের যেমন 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, ঠিক তেমনি এমন কিছু মানুষও রয়েছে যাদের আসলে রাতের বেলা ঘুমই আসে না। এই ঘুম না আসার রোগকেই ইনসোমিনিয়া বলা হয়। তখন প্রফেসর আরো বলতে থাকে যে হয়তো আমরা 1-2 দিন না ঘুমিয়ে কোনো মতে থাকতে পারি, কিন্তু 3 দিনের বেশি যদি না ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ব্রেন স্বাভাবিকের মতো কাজ করতে পারে না। অনেক বেশি দুশ্চিন্তা আর সেই সাথে মানসিক অশান্তি থেকে এই ঘুম না আসার রোগ হতে পারে। এই রোগের সমস্ত কিছু সে তার স্টুডেন্টদেরকে বোঝাতে থাকে। আর ওই মেডিকেল কলেজে জেইন নামে একটা মেয়েও পড়াশোনা করত। রাতের বেলায় তারও বেশি ঘুম আসতো না, তাই সে সারা রাত জেগে জেগে পড়াশোনা করত। আর এর পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। ঘুম না আসার কারণে সে রাতের বেলায় পড়াশোনা শেষ করে খাবার রান্না করতে শুরু করে দেয়, কিন্তু তার পরিবারের দেখাশোনা করার জন্য তাকে সমস্ত কাজ করতে হতো, কেননা তার বাবা মা কেউ বেঁচে ছিল না। সে তার বৃদ্ধা দাদু এবং ছোট বোনকে নিয়ে একসাথে থাকত, কিন্তু সব সময়ই সে কেমন যেন একটা আতঙ্কে থাকে। তাই সে বাইরে গেলেও খুব ভালোভাবে তাদের গেটে তালা দিয়ে যায়। তবে সেদিন রাতের বেলায় তার ছোট বোন বাড়িতে ফেরে না। সে অনেকবার তার বোনকে কল করলেও সে রিসিভ করে না। পরদিন সকালবেলা যখন তার ছোট বোন বাড়িতে ফিরে আসে, সে তখন তাকে জিজ্ঞেস করে সে গতকাল কোথায় ছিল, কিন্তু তার ছোট বোন তাকে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। তবে এদিকে তাদের বাড়ি ভাড়া অনেক দিন ধরে বাকি পড়ে আছে, তাই বাড়িওয়ালাও তাদেরকে টাকার জন্য নোটিশ দিয়েছে। এমত অবস্থায় জেন কলেজে গিয়ে প্রফেসর নিচাকে বলে, আমি আর মেডিকেল কলেজে পড়াশোনা করতে চাই না, কেননা এখন আমার পরিবারকে আমার দেখাশোনা করতে হবে। তখন প্রফেসর তাকে বলে যে দেখো, মেডিকেলে চান্স পাওয়া এত সোজা নয়, আর এখান থেকে পড়াশোনা শেষ করতে পারলে তুমি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তবে তুমি আপাতত চাইলে আমাদের এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারো। কিন্তু জেইন তখন তাকে বলে যে সেখানে খুবই অল্প টাকা দেয়া হয়, যা দিয়ে আসলে কোনোভাবেই আমার সংসার চালানো সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো চাকরি করব। তখন প্রফেসর তার ড্রয়ার থেকে একটা কার্ড বের করে জেনকে দিয়ে বলে যে একটা জার্মান কোম্পানি থেকে ইনসোমেনিয়া রোগের উপর গবেষণা করা হচ্ছে, তুমি চাইলে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারো। যদি তুমি পাশ করো তাহলে তারা বেশ ভালো টাকা দেবে। কোনো উপায় না থাকার কারণে পরদিন সকালবেলা জেন সেই ঠিকানায় চলে যায়। আর তখন সে ওখানে সেই গবেষণার ডিরেক্টর মিলারের সাথে দেখা করে। তখন সে জেনকে বোঝাতে থাকে যে আমাদের ঘুম আসার জন্য মেলাটোনিন নামে একটা হরমোন দরকার হয়, ঠিক তেমনি ঘুম না আসার কারণেও ক্রিয়েটোনিন নামে একটা হরমোন কাজ করে। আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আসলে ঘুমাতে চায় না, আর আমরা তাদের জন্যই এই ওষুধটা আবিষ্কার করতে চাচ্ছি। আর যদি এটা আমরা একবার আবিষ্কার করতে পারি তাহলে সারা পৃথিবীতে একটা যুগান্তকারী ওষুধ হয়ে যাবে এটা। তখন জেইন তাকে বলে যে এর জন্য শরীরে কোনো ক্ষতি হবে কিনা। তখন মিলার তাকে বলতে থাকে যে আমরা এই রিসার্চটার নাম দিয়েছি ডিপ রিসার্চ। এখানে 3টা লেভেল রয়েছে। প্রথম লেভেলের তুলনায় দ্বিতীয় লেভেলটা একটু কঠিন, আর দ্বিতীয় লেভেলের তুলনায় তৃতীয়টা একটু কঠিন। আর এর প্রতিটা লেভেলেই ক্রিয়েটোনিন আস্তে আস্তে গাঢ় হতে থাকে। তবে যদি তুমি প্রথম স্টেজ পার করতে পারো তাহলে তোমাকে 1 লাখ টাকা দেয়া হবে। জেনের তখন মনে পড়ে যায় যে তার ঘাড়ে তো অনেক দেনা জমে আছে, তাই এখান থেকে সে যদি 1 লাখ টাকা জিততে পারে তাহলে অনেকগুলো ঋণ পরিশোধ করতে পারবে। তাই সে এই ডিপ রিসার্চে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। তবে ডিরেক্টর মিলার তখন তাকে বলে যে তোমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে, আর তুমি যে এখানে জয়েন করেছো এই কথা কাউকে বলতে পারবে না। আমরা তোমার ঘাড়ের পেছনে একটা মাইক্রোচিপ যুক্ত করে দেব, যেখানে ক্রিয়েটিনিন জমা হবে। তবে এর জন্য কিছু নিয়মও রয়েছে। তুমি একদিনের মধ্যে একটুও ঘুমাতে পারবে না, আর তুমি কতটুকুন ক্রিয়েটোনিন সেভ করতে পেরেছো সেটা তোমার ঘড়িতেই দেখা যাবে। আর সেটা যখন 100% হয়ে যাবে তখন তুমি তোমার সমস্ত টাকা পেয়ে যাবে। এই কথা শুনে জেন একটু ভয় পেয়ে যায়। তখন মিলার অভয় দিয়ে তাকে বলে যে যদি তুমি ভুল করে ঘুমিয়েও পড়ো তাহলে 60 সেকেন্ডের ভেতর তোমার ঘড়িতে অ্যালার্ম বেজে উঠবে, আর ঠিক তখনই তোমাকে জেগে উঠতে হবে, না হলে মাইক্রোচিপ শর্ট সার্কিট হয়ে তুমি মারা যাবে। শুরুতে জেনের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছিল, কিন্তু এত টাকার লোভে পড়ে সে তখন রাজি হয়ে যায়। এরপর সে বাড়িতে ফিরে আসে। আজকে তার প্রথম দিন। রাতের বেলায় সে জেগে জেগে পড়াশোনা করছিল।
সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে তখন রাত ঠিক 2টা বাজে আর তার ক্রিয়েটিনিন মাত্র 41% জমা হয়েছে। তবে সে চাইলেই তো এখন ঘুমাতে পারবে না, কেননা সারা রাত জেগে জেগে তাকে এটা 100% বানাতে হবে। তাই সে তখন তার রুম থেকে তার দাদুর রুমে যায় তাকে দেখার জন্য। সে তার সাথে গল্প করে সময় কাটাতে থাকে, কেননা তার মা মারা যাওয়ার পরে সে নিজেই তার দাদুকে দেখাশোনা করে রাখে। তবে আজকেও অনেক রাত করে তার ছোট বোন একটা ছেলের সাথে বাড়িতে ফিরে আসে। ছেলেটাকে এই কথা সে তার বোনকে জিজ্ঞেস করলে সে কোনো কিছুই বলে না। উল্টো তখন সে তার আপুকে বলতে থাকে যে আমি কোথায় থাকি না থাকি সেটা তোমার দেখার বিষয় নয়। আর তখন তার ছোট বোন চলে যাওয়ার সময় ধাক্কা লেগে তার মোবাইলটি পড়ে ভেঙে যায়। জেইন তার ছোট বোনের এই আচরণে অনেক বেশি কষ্ট পায়। এভাবেই একটা দিন পার হয়ে যায়। আজকে তার দ্বিতীয় দিন। সারা রাত না ঘুমিয়ে সকালবেলা সে কলেজে এসেছে। ক্যাফেতে বসে সে যখন খাবার খাচ্ছিল তখন উইন নামের একটা ছেলে এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ডিপ জয়েন করেছো। জেইন তখনই তার হাতটা তাড়াতাড়ি নিচে নামিয়ে নিয়ে তাকে বলতে থাকে যে তুমি এসব কি বলছো। তখন উইন তাকে বলে যে এই দেখো আমিও ডিপ জয়েন করেছি। তখন জেইন তাকে বলে যে এগ্রিমেন্টে বলা ছিল এই কথাগুলো তুমি কাউকে বলতে পারবে না। তখন উইন তাকে বলে আরে আমরাই তো, কেননা এই কথা তো আমি অন্য কাউকে বলছি না। আসলে উইনেরও রাতের বেলায় ঘুম আসে না, সে সারা রাত পার্টি করে মজা করে, তাই টাকার লোভে সেও এই ডিপ জয়েন করেছে। উইন তখন তাকে বলতে থাকে যে এখানে আরো অনেকেই রয়েছে যারা ডিপ জয়েন করেছে। ওই যে ওর নাম হচ্ছে চিন, ও একজন বিউটি ভ্লগার, ইনস্টাগ্রামে ওর অনেক ফলোয়ার রয়েছে। যদিও ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু পরিবারের চাপে সে মেডিকেলে পড়তে এসেছে, সেজন্য আসলে সে খুব বেশি ভালো মার্কস পাচ্ছিল না। রাতের বেলায় ওর ঘুম আসে না, অনেকগুলো স্লিপিং পিল খেয়েও সে ঘুমাতে পারে না, তাই সেও আমাদের সাথে এই ডিপ জয়েন করেছে। উইন তখন এও বলে যে আরো আরেকজন রয়েছে। সে তখন পিসকে ডাকতে থাকে। আসলে পিসও ডিপ জয়েন করেছে। সে একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, কেননা কলেজে তার কোনো বন্ধু নেই, কিন্তু সে সারা রাত জেগে অনলাইনে ভিডিও গেম খেলে আর সেখানে তার অনেক বন্ধু রয়েছে। জেইন তখন ভাবে যে যাক, তাহলে আমি আর একা নেই, এখানে আরো কয়েকজন মানুষ পাওয়া গেছে। তারা চারজন তখন একে অপরের সাথে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। এরপর থেকে তারা সময় গুনতে থাকে কখন তাদের ক্রিয়েটিনিন 100% হবে। রাতের বেলায় জেইন দেখে যে তার ক্রিয়েটিনিন 82% হয়ে গেছে, পিসেরও 74% হয়ে গেছে। পরদিন সকালে ক্লাসে গিয়ে দেখে সিনের 80% এবং উইনের 82% হয়েছে। এভাবে দেখতে দেখতে তাদের সবার 100% হয়ে যায়। এরপর সেই এগ্রিমেন্ট অনুযায়ী তারা সবাই 1 লাখ টাকা পেয়ে যায়। এত বেশি টাকা পেয়ে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। জেইন এবার তার বাড়ি ভাড়া দিতে পারবে, আর অন্যদিকে সিনও তার টাকা দিয়ে রূপচর্চা করতে পারবে। আর পিস তার গেমিং কম্পিউটার আরও আপগ্রেড করে ফেলে, আর উইন ভালো ভালো শপিং করতে থাকে। তারা চারজনেই এত সহজে এতগুলো টাকা ইনকাম করতে পেরে অনেক বেশি খুশি ছিল। কিন্তু চিন তখন তাদেরকে বলে যে যেদিন থেকে আমি ডিপ জয়েন করেছিলাম সেদিন থেকে মনে হয় কেউ আমাকে পিছু করছে। তখন বাকি সবাই বলে যে আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। জেইন তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে কিনা, কেননা ওই রাউন্ড কমপ্লিট করতে পারলে আরো অনেক বেশি টাকা দেওয়া হবে। তখন উইন বলে যে আমার তো এমনিতেই ঘুম আসে না, দ্বিতীয় রাউন্ড আমরা ঠিকভাবেই পার করে নিতে পারবো, আর সেই সাথে অনেকগুলো টাকাও পেয়ে যাব। জেইন তখন বলে যে দেখো, দ্বিতীয় রাউন্ড এত সোজা হবে না, সেজন্য আমাদের ভেবেচিন্তে জয়েন করতে হবে। কিন্তু এত সহজে টাকা ইনকাম করার রাস্তা তারা কেউ ছাড়তে চাচ্ছিল না। যদিও এতে তাদের জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু তারা সবাই তখন দ্বিতীয় রাউন্ডে পার্টিসিপেট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু জেইন একটু একটু ভয় পাচ্ছিল। সে তখন সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসে। সিনও তখন চলে যেতে চায়, তখন উইন চালাকি করে পিসকেও তার সাথে পাঠিয়ে দেয়, কেননা সে জানতো যে পিস আসলে সিনকে পছন্দ করত। তারা তখন গল্প করতে করতে আগাতে থাকে। পিস সিনকে ট্যাক্সিতে উঠিয়ে দেয়। এই প্রথম সে সিনের কাছে আসতে পেরে অনেক বেশি খুশি ছিল। জেইন বাড়িতে এসে তার বোনকে একটা নতুন ফোন গিফট করে, কেননা তার কারণেই তার ছোট বোনের পুরনো ফোনটি ভেঙে গিয়েছিল। নতুন ফোন পেয়ে তার ছোট বোন অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু সে তার আপুকে জিজ্ঞেস করে যে তুমি এত টাকা কোথায় পেলে, আর তার আপু তাকে আসলে সত্যি কথা জানাতে চাচ্ছিল না। জেইন তখন তার ছোট বোনকে মিথ্যে বলে যে সে আসলে পার্ট টাইম জব করে এই টাকা ইনকাম করেছে। উইন বাড়িতে গিয়ে তার মায়ের রেখে যাওয়া অ্যাকোরিয়ামের মাছ দেখতে থাকে, কিন্তু তখন রুমে তার বাবা এসে জিজ্ঞেস করে আজকে তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে কিভাবে। কিন্তু সে তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। আসলে তার বাবার সাথে তার সম্পর্কটা বেশি একটা ভালো ছিল না। পরদিন তারা চারজন মিলারের কাছে গিয়ে বলে যে এবার তারা সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে চায়, আর জিজ্ঞেস করে যে এর জন্য তারা কত টাকা পাবে আর কতদিনই বা তাদেরকে জেগে থাকতে হবে। তখন মিলার তাদেরকে বলে যে 100% ক্রিয়েটিনিন হতে হয়তো 5 দিন সময় লেগে যাবে, আর এর জন্য তোমরা 5 লাখ বাত অর্থাৎ 15 লাখ টাকা পাবে। এটা শুনেই তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর কল্পনায় ভাবতে থাকে যে জেইন তার সমস্ত পাওনা টাকা পরিশোধ করে ফেলেছে। উইন তার পছন্দের বাইক কিনতে পেরেছে, চিন প্লাস্টিক সার্জারি করতে পেরেছে, আর সেই সাথে রিস চিনকে বিয়ে করতে পেরেছে।
তারা তখন তার শর্তে রাজি হয়ে বাসায় ফিরে আসে আর খুব ভালোভাবেই তারা 2 দিন পার করে ফেলে। তৃতীয় দিনে এসে হঠাৎ করেই পিস ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই তার অ্যালার্ম বেজে উঠলে কপাল ভালো যে সে উঠে যায়, কিন্তু তার ক্রিয়েটোনিন মাত্র 32% জমা হয়েছে। অন্যদিকে উইনের 44% জমা হয়ে গিয়েছে, কিন্তু এখন সে অনেক ক্লান্ত অনুভব করছে আর 2 চোখ জুড়ে তার ঘুম আসছে। বাস্কেটবল খেলতে গিয়ে সে কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছিল না আর তখনই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তবে তার বন্ধুরা তখন কোনো মতে তাকে জাগিয়ে রাখে, কিন্তু সে মনে করে যে অন্য দলের একজন প্লেয়ার তার মায়ের মৃত্যু নিয়ে কথা বলেছে, তাই সে তখন একজন প্লেয়ারকে মেরে বসে। কিন্তু তখন তার হুঁশ ফিরে আসলে সে দেখে যে তার ক্রিয়েটোনিন মাত্র 47% হয়েছে। আবার বাড়িতে জেইনের অবস্থাও বেশি ভালো যাচ্ছে না। সে ছোট ছোট বিষয় নিয়ে তার বোনের সাথে ঝগড়া করতে থাকে। তার বোন যখন গিটার প্র্যাকটিস করছিল সেই সাউন্ডও তার কানে অনেক জোরে লাগছে। আসলে প্রায় 3 দিন ধরে সে ঘুমায় না, এমনকি সে ভালোভাবে গেটের তালাটাও দিতে পারছিল না। আজকে তাদের 4র্থ দিন। জেইন তার মেডিকেলে প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে একটা লাশকে তার দাদুর লাশ ভেবে চিৎকার করে ওঠে। তাদের সবার সাথে এরকম হ্যালুসিনেশন হতে থাকে। ক্লাস শেষে তারা 4 জন দেখা করলে সবাই সবার খোঁজ খবর নেয়, কিন্তু তারা সবাই তখন অনেক বেশি বিধ্বস্ত ছিল আর সেই সাথে অনেক বেশি ভয়েও ছিল, কেননা যদি তারা ঘুমিয়ে পড়ে তাহলে তো তারা সবাই মারা পড়বে। তখন জেইন খেয়াল করে যে উইনের ক্রিয়েটোনিন সবার থেকে বেশি হয়েছে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এক্সারসাইজ করো কিনা। উইন বলে যে হ্যাঁ আমি তো এক্সারসাইজ করি। তখন তারা বুঝতে পারে যে শুধু না ঘুমালেই হবে না, যে যত বেশি লাফঝাপ করবে ঠিক তত তাড়াতাড়ি তার ক্রিয়েটোনিনও 100% হয়ে যাবে। তাই তারা তাদের বাসা থেকে সবাই পিসের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা সুইমিং পুলে লাফালাফি করতে থাকে, সারা রাত মজার মজার খাবার খায় আর এভাবে নাচ গান করতে থাকে। কিন্তু তবুও তাদের একটু একটু ঘুম পাচ্ছিল। আর ঠিক তখন উইন তাদের সবাইকে রুমে নিয়ে এসে বলে যে আমার কাছে একটা ওষুধ রয়েছে যেটা খেলে একটুও ঘুম আসবে না। তাই তারা ড্রিঙ্কসের সাথে সেই ওষুধটা বানিয়ে নেয়। কিন্তু জেইন বলে যে এই ওষুধ খেলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। তবে উইন বলে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে এমনিতেই তো মারা যাব, আর তাছাড়া এই ওষুধ খেলে আমাদের কোনো কিছুই হবে না। এই কথা বলে সবার প্রথম সেই ওষুধটি খেয়ে নেয়। এরপর বাকি বন্ধুরা একে একে করে সেটা পান করে নেয়। তারা 3 জন তখন উড়াধুরা নাচতে থাকে। কিন্তু জেইন ছিল খুবই ভদ্র প্রকৃতির একটা মেয়ে। তবে 4 দিন ধরে না ঘুমিয়ে আজকে সেও সেই ওষুধ খেয়ে তাদের সাথে ডান্স করতে থাকে। এভাবে আস্তে আস্তে করে উইন এবং জেনের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আর অন্যদিকে চিন চোখে মুখে পানি দিয়ে পিসের রুমে যায়। আর তখন সে ওখানে পিসের কম্পিউটারে তার ভিডিওগুলো দেখতে পায়। আর তাছাড়া ওই রুম ভর্তি শুধু তারই ছবি লাগানো ছিল। আসলে চিন যখন বলেছিল যে কেউ তাকে ফলো করে, সেটা অন্য কেউ ছিল না, বরং পিস তাকে সব সময় ফলো করত, কেননা সে তাকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু চিন মনে করে হয়তো পিস তার কোনো ক্ষতি করতে চায়। সে ওসব দেখে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তবে কপাল ভালো যে কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত বন্ধুরা এসে তাকে পাম্প করতে থাকে। আর তখন মাত্র 20 সেকেন্ড বাকি রয়েছে, তবুও তার হুঁশ ফিরে আসে না। তারা অনেক চেষ্টা করতে থাকে আর ঠিক তখন মাত্র 2 সেকেন্ড যখন বাকি রয়েছে আর তখনই তার জ্ঞান ফিরে আসে। তবে তাদের সবার ক্রিয়েটোনিন এবার 100% হয়ে গিয়েছে। তারা পরদিন গিয়ে সেই মাইক্রোচিপ এবং ঘড়ি মিলারের কাছে জমা দিয়ে আসে আর তাকে বলে যে এগুলো অন্য কারোর সাথে না করার জন্য, কেননা এতে মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু মিলার তখন তাদেরকে বলে যে যদি তোমরা 3য় রাউন্ডে অংশগ্রহণ করো তাহলে তোমরা 3 কোটি টাকা পাবে। কিন্তু তারা এবার টাকা লোভ না করে তারা তাকে মুখের উপর না করে বাড়িতে চলে আসে। যেহেতু 5 দিন তারা ভালো করে ঘুমাতে পারেনি, বাড়িতে ফিরে তারা সবাই উথাল পাথাল শান্তিময় ঘুম দেয়। অ্যালার্ম বাজলেও তাদের আর ঘুম ভাঙে না। এরপর তারা সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরদিন কলেজে গিয়ে পিস সিনকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। এতে সে অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে জেইন কলেজে আসলে প্রফেসর নিচা তাকে একটা রুমে ডেকে নিয়ে বলে যে লাস্ট কয়েকটা পরীক্ষা তোমার অনেক বেশি খারাপ হয়েছে। তখন জেইন বলে যে ম্যাম আমি সামনের পরীক্ষা থেকে ভালো করার চেষ্টা করব। তবে প্রফেসর নিচা বলে যে বুঝতে পেরেছি, তুমি ডিপে জয়েন করার কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তবে তুমি এসব ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। ক্লাস শেষে উইন এসে জেনকে বলে যে তুমি কি আজকে ফ্রি আছো? তাহলে চলো আজকে সন্ধ্যায় আমরা দুজন একটা কনসার্টে যাই। আসলে উইন মনে মনে জেইনকে পছন্দ করত আর সে ভেবেছিল গতকাল রাতের জন্য হয়তো জেইনও উইনকে পছন্দ করে। তখন জেইন তাকে সরাসরি বলে দেয় যে আমি এসব কোনো রিলেশনে যেতে পারবো না, আর আমার পিছে এভাবে সময় নষ্ট করে তোমার কোনো লাভ নেই। এই কথা শুনে বেচারার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। এর কয়েকদিন পরে তারা যখন সবাই কলেজে আসে তখন জেইন দেখে যে একটা মেয়ে মারা গিয়েছে আর সেই মেয়েটার হাতে সেই ডিপের ঘড়ি রয়েছে। এবার তারা সবাই বুঝে যায় কেন ওই মেয়েটি মারা গিয়েছে। ভাগ্য ভালো তাদের সাথে কোনো কিছুই হয়নি। তবে সেদিন বাড়িতে ফিরে আসলে জেইনের দাদু অসুস্থ হয়ে পড়ে। তারা তাকে একটা হসপিটালে ভর্তি করে, কিন্তু ওখানে যত টাকা লাগবে তত টাকা তার কাছে ছিল না।
আর তাছাড়া তাকে একটা অপারেশনও করতে হবে, তাই সে তখন চাচ্ছিল ওই হসপিটাল থেকে তাকে অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আর তখন তার ছোট বোন এসে তাকে অনেকগুলো টাকা দেয়। তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথায় পেয়েছো। তবে টাকার ইনভলভ দেখেই জেইন বুঝে যায় যে তার ছোট বোনও ডিপ জয়েন করেছে। সে তার বোনকে তখন বলতে থাকে যে এটা তুই কি করেছিস, যে কোনো সময় তুই মারা যেতে পারিস। কিন্তু তার বোন আসলে তাকে সাহায্য করতে চেয়ে এই বিপদ ডেকে এনেছে। অন্যদিকে উইন সারা রাত পার্টি করে বাড়িতে ফিরে এসে দেখে যে তার ঘরের ভেতরে রাখা তার মায়ের স্মৃতির সমস্ত কিছু ফেলে দেয়া হয়েছে। সে তখন তার বাবার সাথে রাগারাগি করতে থাকে। আসলে অনেক বছর আগে তার মা মারা গিয়েছিল। সেই থেকে উইন মনে করে যে তার বাবা তার মাকে চিকিৎসা না করানোর জন্যই তার মা মারা গিয়েছে। সেজন্য সে তার বাবার সাথে কথা বলে না। কিন্তু তার বাবা তখন তাকে বোঝায় যে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার মাকে তবুও বাঁচাতে পারেনি, এতে আমার কোনো দোষ ছিল না। অন্যদিকে জেন সোজা মিলারের কাছে চলে যায়। ওখানে গিয়ে সে দেখতে পায় যে তার বোন লেভেল 3 এর জন্য এগ্রিমেন্ট করেছে। তখন জেন মিলারকে বলে যে ও তো ছোট মানুষ, ও কোনোভাবে লেভেল 3 পার করতে পারবে না, বরং আপনি ওকে ছেড়ে দিন। কিন্তু মিলার তখন তাকে বলে যে যদি তুমি তোমার বাকি বন্ধুদেরকে এই রাউন্ডে নিয়ে আসো তাহলেই তোমার বোনকে আমরা ছেড়ে দিব, আর না হলে তোমার বোনের মাইক্রোচিপ শর্ট সার্কিট হয়ে এমনিতেই মারা যাবে। এসব শুনে জেন বুঝতে পারে যে এখন তার কাছে আর কোনো উপায় নেই। তাই সে ওখান থেকে ফিরে এসে তার বাকি বন্ধুদেরকে তার বিপদের কথা জানায়। কিন্তু চিন তখন বলে দেয় যে তুমি দেখেছো লেভেল 2 পার করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর 3 নম্বর রাউন্ডে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে সবাই হয়তো মারা পড়ব। পিসও তখন জেনের এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু একমাত্র উইন তাকে সাহায্য করতে চায়। তখন বাকিরা বলে যে তুমি তো ওকে পছন্দ করো, সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিতে চাচ্ছ, তবে আমরা এভাবে নিজের জীবনের ঝুঁকি নিতে পারবো না। এই বলে তারা ওখান থেকে চলে যায়। পরদিন জেন এবং উইন সেখানে যায় লেভেল 3 তে পার্টিসিপেট করার জন্য। তবে তারা ওখানে গিয়ে দেখে যে পিস এবং চিনও এসেছে তাদেরকে সাহায্য করার জন্য। এরপর তারা সবাই লেভেল 3 এর জন্য অংশগ্রহণ করে। কিন্তু তারা চাইলেই আসলে এতদিন জেগে থাকতে পারবে না। তাই তারা সবাই প্রফেসর নিচের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললে সে তাদেরকে একটা আলাদা রুমে নিয়ে আসে, যেন যে কোনো বিপদ আপদে সে তাদের দেখাশোনা করতে পারে। আর যেহেতু সে একজন ডাক্তার ছিল, আর সে তখন তাদের জন্য একটা আলাদা মেডিসিনের ব্যবস্থা করে, যেটা তাদের শরীরে দিলে তারা সারা রাত জেগে থাকতে পারবে। আজকে তাদের প্রথম দিন। জেইন তার দাদুর ছবি দেখতে থাকে, আর সময় কাটানোর জন্য চিনও ইনস্টাগ্রামের ভিডিও বানাতে থাকে। উইন তখন এক্সারসাইজ করতে থাকে। এভাবে তারা 3 দিন পার করে ফেলে, কিন্তু তাদের ক্রিয়েটোনিন মাত্র 23% বেড়েছে। এভাবে দেখতে দেখতে তারা সবাই 6টা দিন পার করে ফেলে। এখন তাদের সবার অবস্থায় অনেক বেশি খারাপ হয়ে যায়। তারা সবাই অনেক বেশি হ্যালোসিনেট করতে থাকে। জেইন দেখে যে তার ছোট বোন মারা গিয়েছে। চিন আয়নায় গিয়ে দেখে যে তার মুখ ভর্তি অনেক বেশি ব্রণ উঠেছে। তাই সে ওখান থেকে ফিরে এসে তাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। আর সে বলতে থাকে যে আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে গিয়েছে। আসলে তারা যেহেতু এতদিন ঘুমায় না, এখন তাদের মানসিক অবস্থা কারোরই ভালো ছিল না। তাই তারা একে অপরের সাথে মারামারি লেগে যায়। জেইন এসে তখন তাদেরকে থামাতে চাইলেও তাদেরকে থামাতে পারে না। সে তখন প্রফেসরকে খুঁজতে থাকে যেন এসে সে তাদেরকে থামিয়ে দেয়। সে প্রফেসরকে খুঁজতে খুঁজতে একটা রুমে প্রবেশ করে, আর সে ওখানে দেখতে পায় যে তাদের সবাইকে একটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল, আর তাছাড়া তাদের নামে সমস্ত ফাইলগুলো ওখানে রাখা রয়েছে। তখন সে বুঝতে পারে যে ডিরেক্টর হান্স মিলার আসলে একজন ভাড়া করা লোক, আর এর সমস্ত কিছুর পিছনে ওই প্রফেসর নিচার হাত রয়েছে। আর তখনই ওখানে প্রফেসর নিচা এসে জেনকে বলতে থাকে যে তুমি এখানে এসে একদমই ভালো করোনি। সে তখন কোনো মতে ওখান থেকে দৌড়ে এসে তাদের সবাইকে বলে যে এর পেছনে আসলে প্রফেসর নিচার হাত রয়েছে। তারা তখন পুলিশকে কল করতে চায়। আর তখন প্রফেসর এসে বলে যে এখান থেকে তোমরা কাউকেই কল দিতে পারবে না, কেননা কারোরই মোবাইলে সিগন্যাল ছিল না, আর বাইরে থেকে দরজাও তখন বন্ধ করে দেওয়া হয়েছে। স্পিকারে প্রফেসর তখন বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না তোমাদের ক্রিয়েটোনিন 100% হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা কেউ বের হতে পারবে না। এখন তো তারা খুব ভালোভাবে এখানে ফেসে গিয়েছে। আজকে তাদের 7ম দিন ছিল, কিন্তু উইন তখন জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেক ডাকাডাকি করার পরেও তার হুঁশ ফিরে আসে না, যদিও তার ক্রিয়েটোনিন তখন 100% হয়ে যায়, আর এর ফলে সে তখন মারা যায়। তখন প্রফেসর নিচা তার কাছ থেকে মাইক্রোচিপটি সংগ্রহ করে নেয়, আর ঠিক তখনই উইন জেগে উঠে তার মাথায় আঘাত করে তাকে ফেলে দেয়। সে তো অবাক হয়ে যায়, কেননা সে ভেবেছিল হয়তো উইন মারা গিয়েছে। আসলে যেহেতু তারা সবাই মেডিকেল স্টুডেন্ট, তাই তারা এই ল্যাবের ভেতরে একটা ওষুধ খুঁজে পায়, যেটা নিজেদের শরীরে ইনজেক্ট করলে কিছু সময়ের জন্য মানুষের হার্টবিট বন্ধ হয়ে যায়। সমস্ত সিসি ক্যামেরা তখন তারা ভেঙে ফেলে এই বুদ্ধি করে উইনের শরীরে তারা ওই ওষুধটি ইনজেক্ট করে নেয়। এখন তারা সবাই প্রফেসর নিচার কাছে জানতে চায় যে সে কেন এমনটা করেছে তাদের সাথে। প্রফেসর নিচা তখন তাদের সবাইকে এর পেছনের ঘটনা খুলে বলে। সে একজন পেশেন্টকে দেখিয়ে বলে যে এই লোকটা আর কেউ নয়,
বরং ও আমার হাজবেন্ড ছিল। আজ থেকে প্রায় 24 বছর আগে ইনসোমিনিয়া নিয়ে সে সারা রাত গবেষণা করত। তবে না ঘুমাতে ঘুমাতে তার অবস্থাও অনেক খারাপ হয়ে যায়, তাই একদিন সে নিজেকে শেষ করে দেয়। তবে সে পুরোপুরি মারা না গেলেও কোমায় চলে যায়, আর তাই তাকে 24 বছর ধরে এই ক্রিয়েটনিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। প্রফেসর নিচা মানুষকে টাকার লোভ দেখিয়ে এত বছর ধরে সবার কাছ থেকে ক্রিয়েটনিন সংগ্রহ করে তার স্বামীকে বাঁচিয়ে রেখেছে। তারা তখন বুঝে যায় যে আসলে প্রফেসর তাদের সবাইকে ব্যবহার করেছে। তখন তারা সবাই তাকে বলতে থাকে যে আপনি একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। তখন প্রফেসর বলে যে দেখো, আমি নিজেও এটা করেছি, আর তাছাড়া আমি তো কাউকে বাধ্য করছি না, টাকার জন্যই তোমরা সবাই এটা করেছো। তবে জেইন তখন বলে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, এর জন্য অবশ্যই আপনি দায়ী। জেইন তখন সমস্ত কিছু পুলিশকে জানাতে চায়, আর তখনই প্রফেসর নিচে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। তারা বাকি বন্ধুরা সবাই তখন অনেক চেষ্টা করতে থাকে তার জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কোনোভাবেই আসলে তার জ্ঞান ফেরাতে পারছিল না। আর হঠাৎ করে প্রায় তার হার্টবিট বন্ধ হয়ে যায়। আর তখন তারা যখন তার বুকে অনেক জোরে আঘাত করছিল, আর তখনই কপাল ভালো জেইনের এবার জ্ঞান ফিরে আসে। এক ভয়াবহ না ঘুমানোর যন্ত্রণা থেকে তারা সবাই বেঁচে যায়, আর প্রফেসরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর তারা সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে আপনি কি এমন টাকার লোভে নিজের জীবনের ঝুঁকি নিতেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।